হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনটা কি? মূলধন জাতীয়র মধ্যে প্রথমে আছে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি তিনটা জিনিস শুধু মনে রাখবা। কটা জিনিস? তিনটা জিনিস। মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। মানে প্রশ্নে তোমাদের বলবে যে মূলধন জাতীয় প্রাপ্তি গুলো লেখো। কয়টা থাকবে? এই তিনটার বেশি কিন্তু থাকে না। কি কি থাকবে? মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। যারা লেখো না তারা লিখে নাও, আগে কিন্তু লেখা আছে এই চ্যাপ্টারটা। মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, এই তিনটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। এই তিনটা মুখস্থ রাখবে, এক কথা শেষ। মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। প্রশ্নের মধ্যে মূলধন লেখা থাকবে, মূলধন বা বিনিয়োগ লেখা থাকতে পারে, পরে লেখা থাকতে পারে ঋণ অথবা ঋণ গ্রহণ, তবে ঋণ প্রদান না কিন্তু, মানে ঋণটা তোমার নিতে হবে, দিলে না। আরেকটা হলো স্থায়ী সম্পদ বিক্রয়, লেখা কিন্তু থাকতে পারে স্থায়ী সম্পদ বিক্রয় অথবা আসবাবপত্র বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, মানে যে স্থায়ী সম্পদগুলো আছে ওগুলো বিক্রয় লেখা থাকবে, শুধু বিক্রয় না এবং ক্রয়ও না। আমার কথা কি বুঝতে পারছেন? মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় ব্যয় কোনটা? মূলধন জাতীয় ব্যয় হলো স্থায়ী সম্পদগুলা, যে সকল ব্যয় বছরে একবার বা অনেক বছর পর পর হয়, সেটা হলো কি মূলধন জাতীয় ব্যয়। কি বললাম? যে সকল ব্যয়টা কি তুমি একবারই করো, তার মেয়াদ কিন্তু মিনিমাম 1 বছর থাকে। ধরো কোনো একটা সম্পদ কিনলা, তুমি ধরো একটা যন্ত্রপাতি কিনলা, 1 বছর তো যায়। একটা মোবাইল কিনলা, ফ্রিজ কিনলা, এখন দেখো যদি চিন্তা করো যদি নষ্ট হয়ে যায় না, এগুলো চিন্তা করবো না, নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, এইসব চিন্তা আমাদের মাথায় আসা যাবে না। আমরা জাস্ট দেখবো যে আমি একটা বেঞ্চ কিনছি, একটা আসবাবপত্র কিনছি, এটা তো মিনিমাম 1 বছর যাই, 1 বছর থেকে শুরু করে কি 2, 3, 4 বছর, অনেক বছর পর্যন্ত যায়। জমি রেজিস্ট্রেশন করবা, এটা কি একবার করে নাকি বারবার করবা? একবারই করবা। এটা হলো মূলধন জাতীয় ব্যয়। তার মানে কি যে সকল ব্যয় মেয়াদ কি 1 বছর থেকে শুরু করে তার অধিক বছর চলে যায়, বছরে কিন্তু বারবার জিনিসটা হয় না, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র, বাড়ি গাড়ি যা আছে এগুলো সবই কি মূলধন জাতীয় ব্যয়। আমি একটা ফ্রিজ কিনলাম, এই ফ্রিজটা কি মূলধন জাতীয় ব্যয়, কারণ ফ্রিজটা তুমি নিয়ে আসতো, এই ফ্রিজটার মেয়াদ 1 বছর, 2 বছর, 10, 20 বছর চলে। এখন এই ফ্রিজটা তুমি কিভাবে নিয়ে আসবা? গাড়ি করে অথবা ভ্যান গাড়ি করে, এটার জন্য একটা ব্যয় হবে না? ধরো ফ্রিজটা আনার পরিবহন খরচ তোমার 1000 টাকা হলো, এটা কি? এটা কি মূলধন জাতীয় ব্যয় নাকি অন্যান্য কিছু? এটা মূলধন জাতীয় ব্যয়, কারণ যে ফ্রিজটা যে তুমি কিনলা, এই ফ্রিজটা বহন খরচ তুমি কি একবারই করছো, তুমি তো বারবার করতেছো না। এই কারণে কোনো স্থায়ী সম্পত্তির যদি এক্সট্রা কোনো খরচ হয়, যেমন পরিবহন খরচ হতে পারে অথবা সংস্থাপন হতে পারে। সংস্থাপন বলতে কি, তুমি কিনে নিয়ে আসতো, এখানে এসে স্থাপন সেটআপ করবা, এই খরচটা কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে কি বুঝতে পারছো? প্রথম গেল কি মূলধন জাতীয় প্রাপ্তি, তিনটা জিনিস, মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। আর মূলধন জাতীয় ব্যয় কি স্থায়ী সম্পদগুলা, যেগুলো 1 বছর, 2 বছর, 5 বছর, অনেক বছর পর্যন্ত কি মেয়াদটা থাকে, এবং এই খরচটা কিন্তু আমরা বারবার করি না। বুঝতে পারছো? এটা হলো মূলধন জাতীয় ব্যয়। এখন আসি আমরা মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় লেনদেনও 2 প্রকার, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় ব্যয়টা কি? যেটা দৈনিক বা মাসে মাসে, মানে বারবার ঘটবে, দৈনিক বা মাসে মাসে হবে, সেটাই কি মুনাফা জাতীয় আয় হতে পারে, ব্যয় হতে পারে। যদি তুমি পাও সেটা হলো আয়, আর যদি তুমি দিয়ে দাও সেটা হলো ব্যয়। এই যে তোমরা এখানে পড়তেছো, মাস শেষে কি দিবা? টাকাটার নাম কি, মানে কি নেবে? বেতন। আমাকে বেতন দিবে, এই বেতনটা কখন দেয়? প্রতি মাসে মাসে দেয়। এই যে বারবার হচ্ছে না, প্রতি মাসে মাসে, এটা হলো মুনাফা জাতীয় আয় নাকি ব্যয়? ব্যয়। আমার জন্য আয়, কি তুমি তোমাদের কথা চিন্তা করো, তোমার জন্য কি ব্যয়। আমি যখন হিসাব করবো আমার জন্য আমি লিখবো আয়, মানে তোমার জন্য হিসাব একটা, আমার জন্য হিসাব আরেকটা, কিন্তু এটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তার মানে যেটা বারবার ঘটবে, দৈনিক হতে পারে, 2 দিন পর পর হতে পারে, মাসে মাসে হতে পারে, এটা কি মুনাফা জাতীয় আয় অথবা ব্যয়। বুঝতে পারছো? ভাড়া, কমিশন, এই যে বিদ্যুৎ বিল দেই, তারপরে ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় তো প্রতিনিয়তই চলে, ক্রয় বিক্রয় প্রতি, এগুলা কি মুনাফা জাতীয় আয় ব্যয়। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু তুমি
চিন্তা করবা এই জিনিসটা কি বারবার ঘটে নাকি বারবার ঘটে না। বারবার ঘটলেই মুনাফা, আর বারবার না ঘটলে মূলধন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি এর মধ্যে আবার আছে মুনাফা জাতীয় আয় ব্যয় তো পড়লাম। এখন মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান থাকে। মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান, মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় প্রাপ্তি সেম জিনিসগুলাই, কিন্তু কিছু পার্থক্য আছে এখানে। যেমন মুনাফা জাতীয় আয় আর প্রাপ্তির মধ্যে পার্থক্যটা কি? সাপোজ আমি কিছু টাকা পেলাম, ধরো এখানে আমার যেহেতু আমি বেতন, তোমরা আমাকে বেতন দিলা, আমাকে বেতন 5,000 টাকা বেতন দিলা। এখন এই 5,000 টাকা কোন 5,000 টাকা? এটা কি চলতি মাস শেষ হয়েছে তারপর দিলা, নাকি আমার আগের টাকাও দিলা? সেটাকে বুঝতে হবে। ধরো তোমার বেতন যদি মাসে 5,000 টাকা আমি নেই, আমাকে মাসে 5,000 টাকা দিলা, এটা হলো মুনাফা জাতীয় আয় এবং এটা মুনাফা জাতীয় প্রাপ্তিও। কিন্তু এখন উল্লেখ যদি থাকে যে আমি 5,000 টাকা দিলাম, এখানে 2,000 টাকা অগ্রিম ছিল অথবা বকেয়া ছিল। কি ছিল? অগ্রিম বা বকেয়া। তাহলে কিন্তু মুনাফা জাতীয় আয় পুরো টাকাটা হবে না। তুমি আমাকে 5,000 টাকা দিচ্ছ, এর মধ্যে কি আছে? 2,000 টাকা বকেয়া বা অগ্রিম আছে। এই 5,000 টাকা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি, মানে যেই টাকা আমি পাবো বা দিব ওই ফুল টাকাটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদান। কিন্তু যদি আয় ব্যয় হিসাব করতে চাই না, তুমি আমাকে 5,000 টাকা দিছো না, এখানে 2,000 টাকার আগের অথবা অ্যাডভান্স দিয়ে দিছো আমাকে, তাহলে 2,000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করে কত টাকা থাকে? 3,000 টাকা। তাহলে আয় আমার কত? 3,000 টাকা। আমার কথা কি বুঝতে পারছো? মানে মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদানে ফুল টাকা আসবে। ফুল যেই টাকা পাবো, যেই টাকা দিব, এইটাই মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদান। এইখানে অগ্রিম বা বকেয়া তোমার অন্তর্ভুক্ত হবে না, মানে ফুল টাকা নিয়ে হবে, এক কথা শেষ। কিন্তু আয় ব্যয় হিসাব করতে হলে অগ্রিম বা বকেয়াটা বাদ দিয়ে তোমাকে আয় ব্যয় হিসাব করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? আরেকবার বলি ভালো করে শোনো। মানে তুমি বেতন প্রদান করলা, 10,000 টাকা বেতন প্রদান করলা, লিখে দিল ব্র্যাকেট দিয়ে যে 3,000 টাকার গত বছরের বা অগ্রিম প্রদান করলাম। তাহলে দেখো দিলাম তো 10,000 টাকা, এখানে আবার লিখে দিচ্ছে 3,000 টাকা অগ্রিম বা বকেয়া। এখন বলতে হবে এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদান কত? মুনাফা জাতীয় প্রাপ্তি বা প্রদান কত? 10,000 টাকা। আমি বললাম কি যে টোটাল অ্যামাউন্টটা থাকবে ওইটা মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান। টোটাল অ্যামাউন্টটাই মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান। তুমি কত দিছো বা কত পাইছো এইটাই কি মুনাফা জাতীয়। তুমি কি 10,000 দিছো না বা 10,000 পাইছো না, এইটাই মুনাফা জাতীয় প্রাপ্তি অথবা প্রদান। এখন আয় ব্যয় যদি হিসাব করতে হয়, যদি ব্র্যাকেটে লিখেই দেয় যে 3,000 টাকা গত বছরের বা অগ্রিম দিয়ে রাখলো, তাহলে মুনাফা জাতীয় আয় কত হবে বা ব্যয় কত হবে? ওই যে 10,000 থেকে 3,000 মাইনাস করে দিতে হবে, অ্যান্সার হবে 7,000 টাকা। আর যদি শুধু লেখা থাকে যে বেতন প্রদান 10,000 টাকা বা বেতন প্রাপ্তি 10,000 টাকা, এইটা মুনাফা জাতীয় প্রাপ্তিও, এটা মুনাফা জাতীয় আয়ও, কারণ এখানে কিছু বলেনি তারা। বুঝতে পারছো? কিন্তু যখন ব্র্যাকেটে কিছু লিখে দিবে তখন আয় ব্যয় হিসাব করতে তুমি কি করবা? ওই টাকাটা মাইনাস করে দিবা, তখন তুমি মুনাফা জাতীয় আয় ব্যয়টা বের করবা। কথা ক্লিয়ার? তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয় ব্যয়টা কিন্তু সেমই, কিন্তু ওই যে আমাদের প্লাস মাইনাস করে টাকাটা কি করতে হয়? বের করতে হয়। তোমরা যে আমাকে বেতন দাও, অনেকে বকেয়া করো না? বকেয়া তো করো। আমরা কিন্তু প্রতি মাসেরটা মাসে হিসাব করি। তুমি যেমন দেখা গেল যে আমাকে 1 মাস দিল, স্যার আমি ঠিক আছে 2 মাসের আপনাকে একবারে দিব। এখন 2 মাস পরে আমাকে 5,000 টাকা দিলা, এই 5,000 টাকা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি আমার জন্য। কিন্তু আমি আয় কিন্তু 5,000 লিখবো না, আমি আয় লিখবো কত? 2,500 টাকা। কারণ 2,500 টাকা একবার ওই যে আগের মাসের টাকা তুমি আমাকে দিছো। বুঝতে পারছো? তার মানে মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান অথবা আয় ব্যয় সেম জিনিসই, কিন্তু আমাদের হিসাবটা ভিন্ন আসবে। তাহলে এইগুলো আমাদের কি মুনাফা জাতীয় আয় ব্যয়। আর একটা কি মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়। আর একটা জিনিস বাকি আছে, মূলধন জাতীয় আয়টা বলিনি আমি। মূলধন জাতীয় কি আয়? দেখো মূলধন জাতীয় প্রাপ্তি শিখছি, মূলধন জাতীয় ব্যয় শিখছি, কিন্তু মূলধন জাতীয় কি আয় শিখি নেই। এটা কিভাবে বের করবো? দেখো মূলধন জাতীয় মানে কি? সম্পদটা। তুমি একটা যন্ত্রপাতি কিনলা, যন্ত্রপাতির দাম হয়েছে তোমার 2 লাখ টাকা। 2 লাখ টাকা একটা যন্ত্রপাতির দাম। এখন তুমি এটা ব্যবহার করছো, ব্যবহারের পরে তুমি এটা বিক্রি করে ফেলবা। ধরো 1,80,000 টাকা আমি কি করছি? বিক্রয় করছি। 1,80,000 টাকা বিক্রয় করছি। এখন যদি বলে মূলধন আয়, আয় আয় মানে লাভ অথবা ক্ষতি, লাভ ক্ষতি অথবা আয় বের করতে বলবে। তাহলে আমার আয় হয়েছে নাকি ক্ষতি হয়েছে? এখানে
আমি 2 লাখ টাকা দিয়ে কি করছি, একটা সম্পদ কিনলাম, কেনার পরে 1,80,000-এ বিক্রি করছি, তার মানে এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। এই যে ক্ষতি কত টাকা, 20,000 টাকা। বুঝতে পারছো? তবে ক্ষতি কিন্তু এভাবে বের করলে হয় না, কারণ তুমি যন্ত্রপাতি কিনছো না 2 লাখ টাকা দিয়ে, এখন 1,80,000 বিক্রি করছো, 20,000 না, এটা হবে না। কারণ তোমাকে হিসাব করতে হবে, দেখো যন্ত্রপাতি টোটাল অ্যামাউন্টটা কত পড়ছে। এমন বলতে তুমি একটা যন্ত্রপাতি কিনছো 2 লাখ টাকা, ওইটা আনার জন্য খরচ হতে পারে, সংস্থাপনের জন্য খরচ হতে পারে, ঠিক আছে? এটা টোটাল একটা ক্রয় মূল্য বের হইলো। এখন বিক্রয় করছো, এইখানে দেখো তোমার কিন্তু অবচয় থাকতে পারে। তুমি যে সম্পদটা যে ইউজ করছো, অবচয় হয় না, অবচয় কিন্তু বাদ দিতে হবে। তুমি দেখো 2 লাখ টাকা কিনছো টোটাল অ্যামাউন্ট, এইখান থেকে ধরো 30,000 টাকা অবচয় গেল। অবচয় মানে কি, দামটা কমে গেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে, ড্যামেজ হয়েছে। তাহলে দেখো দামটা তাহলে রইলো কত, 1,70,000, তুমি বিক্রি করছো কত, 1,80,000, তাহলে লাভ নাকি ক্ষতি, লাভ। লাভ মানে আয়, তাহলে 10,000 টাকা আয় হয়েছে এখানে। বুঝতে পারছো? আর যদি কোনো কিছু না দেওয়া থাকে, শুধু ডাইরেক্ট লেখা যে তুমি একটা যন্ত্রপাতি কিনছো 2 লাখ টাকা, বিক্রয় করছো 1,80,000 টাকা, যদি কথা হয়তো 1 লাখই দেওয়া থাকে, তাহলে তো আমাদের বুঝাই যাচ্ছে যে 20,000 টাকা আমার কি হয়েছে, লস হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু আমরা লাভ ক্ষতি মানে আমরা করি না, আমরা সবসময় কি করি, অবচয় বাদই দিই আমরা। কারণ একটা যন্ত্রপাতি ইউজ করবা, সেটার অবচয় অবশ্যই হবে, সেটা 1 দিন হোক, 2 দিন হোক, বছর হোক, যত বছর হোক। বুঝতে পারছো? আর পার্থক্যটা বুঝছো? তাহলে মূলধন জাতীয় আয়টা কি, ওই যে সম্পদ ক্রয় বিক্রয়ের পার্থক্যটাই মূলধন জাতীয় আয় বা ক্ষতি। সম্পদ ক্রয় বিক্রয়ের পার্থক্যটাই মূলধন জাতীয় আয় অথবা ক্ষতি। আর মূলধনের প্রাপ্তির 3 জিনিস বলছি। মূলধনিত ব্যয় হলো স্থায়ী সম্পদগুলা যার মেয়াদ 1 বছর বা তার উপরে, বারবার হবে না। আর মুনাফা জাতীয়টা কি, যেটা বারবার বা মাসে মাসে লেনদেনটা কন্টিনিউ চলতে থাকবে। বুঝতে পারছেন?